ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস নেব এই মুহূর্তে। তোমরা সবাই আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তার মানে আরেকটু কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক দায়িত্ব তোমাদের বেড়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সামনের বছর এপ্রিল মাসেই তোমাদের সাধারণত পরীক্ষা হয়, 2021 সালের এপ্রিল মাসে। হয়তো তোমাদের এবার অটো পাস হবে না, তোমাদের পরীক্ষা হবে। এই জন্য তোমরা বাড়িতে বসে খুবই ভালোভাবে প্রিপারেশন নাও পরীক্ষা দেওয়ার জন্য, ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। তোমাদের কিন্তু অফুরন্ত সময়, বাড়িতে বসে তোমরা অন্য কোনো বাজে দিকে খেয়াল না করে তোমরা পড়াশোনা করো। অবশ্যই তোমরা অনেক ভালো করবা, আমরা আশাবাদ, তোমাদের নিয়ে অনেক আশাবাদী। তোমরা অবশ্যই ভালো করবা। তো আমি কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, কৃষি, বাংলাদেশের কৃষি। কি বুঝতে পারছো? বাংলাদেশের কৃষি। দেখো যে অর্থনীতির দ্বিতীয় পত্র তোমাদের আজকে বাংলাদেশের কৃষি অধ্যায়, এর আগেও আমি পড়াইছি, এর আগে একটা ক্লাস হয়েছে। আজকে আমি দেখো কৃষি কি তোমাদের পড়ানো হয়েছে, কৃষির সমস্যা বাংলাদেশে, কিভাবে বাংলাদেশের কৃষি সমস্যার সমাধান করানো যায়, এসব বিষয় পড়ানো হয়েছে। তো আজকে পড়ানো হবে কৃষি পণ্যের বিপণন। কৃষি পণ্যের বিপণন বলতে কি বোঝো? কৃষি পণ্যের বিপণন হচ্ছে, সাধারণত কৃষি পণ্যের বিপণন বলতে বোঝায় কৃষি পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। কিভাবে বাজারজাতকরণ করতে হয়, কৃষি পণ্য উৎপাদন করে সেটা কিভাবে বাজারে আনতে হয়, বিক্রয় করতে হয়, এই ব্যবস্থাটাই হচ্ছে কৃষি পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থা। দেখো এই ব্যবস্থার মধ্যে থাকে যে পরিকল্পনা প্রণয়ন, অর্থর যোগান, এরপর গুদামজাতকরণ, সংরক্ষণ, ঝুঁকি গ্রহণ, এরপর দেখা যাচ্ছে মান উন্নয়ন, প্যাকেটজাতকরণ, এই সব কিছু মিলে হচ্ছে বিজ্ঞাপন, সব কিছু মিলেই হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়া। তাহলে কৃষি পণ্যের বাজারজাতকরণ হচ্ছে একটা ব্যবস্থা বা প্রক্রিয়া, হ্যাঁ, যার মধ্যে থাকে পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, এরপরে যে গুদামজাতকরণ, উৎপাদন, সংরক্ষণ, ঝুঁকি গ্রহণ, পণ্যের মান উন্নয়ন, এরপরে যে বিভিন্ন বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন এবং প্যাকেটজাতকরণ, এই সব কিছু মিলেই হচ্ছে কৃষি পণ্যের বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থা বলা হয়। আবার এইভাবে বলা যায় যে কৃষি পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থা হলো এমন একটা ব্যবস্থা বা প্রক্রিয়া যেখানে কি হয় যে উৎপাদনকারী, দেখো যে উৎপাদনকারীর নিকট থেকে উৎপাদিত দ্রব্য কিভাবে তার পছন্দ মতো মূল্যে ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছায়, এই ব্যবস্থাটা হলো বাজারজাতকরণ ব্যবস্থা বা কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। যে উৎপাদনকারীর নিকট থেকে উৎপাদনকারীর পছন্দ মতো মূল্য বা ন্যায্য মূল্যে কিভাবে এটা নির্দিষ্ট সময় এবং স্থানে ক্রেতার নিকট পৌঁছায় বা ভোক্তার নিকট পৌঁছায়, এটাই হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। তো এরপরে আমরা দেখো আসি, আমরা কিন্তু জানতে পারলাম যে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাটা কী বা কাকে বলে। তোমাদের যদি সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে এটা আসতে পারে যে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা কী বা কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা কাকে বলে বা বিপণন বা বাজারজাতকরণ কাকে বলে, তাহলে এটা এক মার্কসের প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানব যে কৃষি পণ্যের বাজারজাতকরণের কী সমস্যা আছে। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ দরিদ্রতম দেশ এবং বাংলাদেশের কৃষকরা অধিকাংশই দরিদ্র এবং অশিক্ষিত, ফলে দেখা যাচ্ছে যে বাজার সম্পর্কে তারা অজ্ঞ, পণ্যের দাম সম্পর্কে তারা অজ্ঞ। এই জন্য কৃষিজাত পণ্যের বাংলাদেশে বাজারজাতকরণের বা বিপণনের অনেক সমস্যা আছে। হ্যাঁ, সেই সমস্যাগুলি আমরা আলোচনা করব।
সেই সমস্যাগুলির প্রথমে আসে যে কৃষকের দারিদ্রতা। যেহেতু বাংলাদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র, এই কারণে তারা কি করে যে ফসল ওঠার সঙ্গে সঙ্গে অথবা ফসল মাঠে থাকা অবস্থায় তারা কিন্তু বিক্রয় করে দেয়, মানে ন্যায্য মূল্য তারা পায় না। দেখা যাচ্ছে যে অল্প মূল্যেই তারা বিভিন্ন ফরিয়া, দালাল এদের কাছে তারা পণ্য বিক্রয় করে দেয়। যেহেতু তারা দরিদ্র, কৃষকরা দরিদ্র, তাদের প্রয়োজন অর্থের, এই জন্য তারা ফসল ওঠার সাথে সাথেই অথবা ফসল দেখা যাচ্ছে মাঠে থাকেই এই অবস্থায় তারা কিন্তু ফসল বিক্রয় করে দেয় অল্প মূল্যে। এরপর আসে যে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আরেকটা অন্যতম সমস্যা কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে। দেখা যায় যে মাঠ থেকে ফসল বাড়িতে আনা বা গুদামে নেওয়া অথবা বাজারে পরিবহন করা, যেমন রাস্তাঘাটের অবস্থা বা যোগাযোগ যাতায়াত ব্যবস্থা খারাপ, এরপরেও যে পরিবহন খরচও অনেক বেশি, ফলে দেখা যায় যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষি পণ্যের বিপণনের আরেকটা সমস্যা যে অপ্রতুল বাজার সুবিধা। অপ্রতুল বাজার সুবিধা অর্থাৎ বাজার সুবিধা খুবই কম, বাজারে দ্রব্য সামগ্রী বিক্রয় করতে যে সুবিধা সেটা খুব কম। দেখা যায় যে বাজারে দ্রব্য সামগ্রী বিক্রয় করতে গেলেই কি হয়, তাদেরকে বিভিন্ন টোল খাজনা এইসব দিতে হয়, ফলে তারা যে নিট মূল্যটা পায় এটা খুবই কম পায়। তাদের যে পরিশ্রম, তাদের যে উৎপাদন ব্যয়, তার যে তারা আয়টা খুবই কম পায়, বা দ্রব্য সামগ্রী বিক্রয় করে তারা খুব কম পরিমাণে অর্থ পায়। এটাও আরেকটা সমস্যা। এরপর আরেকটা সমস্যা যে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। যেহেতু বাংলাদেশের কৃষকরা দরিদ্র, এছাড়াও ফলে তাদের যে উৎপাদিত পণ্য সংরক্ষণ করা হবে, গুদামজাত করা হবে, তার জন্য গুদাম ঘরের অনেক অভাব রয়েছে বাংলাদেশে। গুদাম ঘর অনেক অপ্রচুর। কৃষকের দারিদ্রতার কারণে এবং সরকারের এখানে যে হয়তো দৃষ্টিকোণ, মানে সরকারিভাবেও এবং ব্যক্তিগতভাবেও শস্য বা পণ্য সংরক্ষণের জন্য গুদাম ঘরের অনেক অভাব রয়েছে। ফলে কি হয়, অনেক দ্রব্য সামগ্রী, অনেক কৃষি পণ্য মানে ফসল ওঠার সাথে সাথেই সেগুলো কৃষকরা বিক্রয় করে দেয়। যেহেতু তারা দরিদ্র, তারা তো গুদাম ঘর তৈরি করতে পারে না, তাদেরও প্রচুর গুদাম ঘর নাই, ফলে ফসল ওঠার সাথে সাথে তারা সেগুলো বিক্রি করে দেয়, ফলে তারা কিন্তু কম মূল্য পায়। মানে ঋতুতে ফসল যে ঋতুতে ওঠে সেই ঋতুতে যে দ্রব্য মূল্য থাকে, কিন্তু তার কয়েক মাস পরে বা অন্য সময় দেখা যায় যে সেই দ্রব্যের মূল্যটা অনেক বেড়ে যায়। সেই বর্ধিত মূল্যটা কিন্তু কৃষকরা পায় না, ফলে তারা ন্যায্য মূল্য বা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। এটা আরেকটা সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝাতে পারলাম নাকি আমি? এরপরে যে বিপণন ঋণের অভাব। বিপণন ঋণের অভাব অর্থাৎ দ্রব্য সামগ্রী উৎপাদন থেকে বিপণন পর্যন্ত যে মাধ্যমগুলো আছে, যে গুদামজাতকরণ, সংরক্ষণ, মান উন্নয়ন, এরপর ঝুঁকি গ্রহণ, এই সবগুলোর জন্য যে অর্থের প্রয়োজন, যেহেতু কৃষকরা দরিদ্র, ফলে তাদের অর্থ নাই, কিন্তু এর জন্য কোনো তেমন বাংলাদেশের ঋণের ব্যবস্থাও নাই, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রচুর পরিমাণে অর্থ না থাকায় বা তারা ঋণ না পাওয়ায় দেখা যাচ্ছে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাও আরেকটা সমস্যা, পণ্য বিপণনের আরেকটি এটা সমস্যা। আবার শিক্ষার অভাব। শিক্ষার অভাবও পণ্য বিপণনের আরেকটা সমস্যা কৃষিপণ্য বিপণনের। যেহেতু বাংলাদেশের অধিকাংশ কৃষকরাই দরিদ্র এবং শিক্ষিত না, তাদের মধ্যে শিক্ষার হার খুবই কম বা অল্প শিক্ষিত বা অশিক্ষিত, এই কারণেও দেখা যাচ্ছে যে বাজার সম্পর্কে তারা অজ্ঞ, বাজারের বিভিন্ন তথ্য সম্পর্কে তারা অজ্ঞ থাকে এবং দ্রব্যমূল্য সম্পর্কেও তারা অজ্ঞ থাকে, ফলে তারা সঠিক বা ন্যায্য মূল্য পায় না। এরকম আরও আছে যে বাজার তথ্যের অভাব, দ্রব্যমূল্যের উত্থান পতন, এইসব বিভিন্ন কারণ, প্রতিযোগিতার অভাব, বিভিন্ন কারণে বাংলাদেশে কৃষিপণ্য বিপণনের অনেক সমস্যা রয়েছে।
তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন যে খ নম্বরে আসতে পারে যে বাংলাদেশে কৃষিপণ্য বিপণনের 5টি সমস্যা লিখো। হ্যাঁ, তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক দিয়ে বলল যে কৃষি পণ্যের বাজারজাতকরণ বা বিপণন কি, ক নাম্বার। খ নাম্বারে আসলো যে কৃষিপণ্য বিপণনের 5টি সমস্যা লেখো। হ্যাঁ, 2 মার্কসের প্রশ্ন, কৃষিপণ্য বিপণনের 5টি সমস্যা লেখো, এটা তোমাদের আসতে পারে। আর এরপরে আমরা আসি যে কৃষিপণ্য বিপণনের সমস্যা কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান আছে। তো সেই হিসাবে যে বাংলাদেশে কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে যে সমস্যা আছে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। তাহলে যে সমস্যাগুলি আমরা পড়লাম যে কৃষি ঋণের অভাব, শিক্ষার অভাব, হ্যাঁ, আবার যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার অসুবিধা, গুদামজাতকরণের অভাব, এই সমস্যাগুলি যদি সমাধান করা যায় তবেই কৃষিপণ্যর বিপণনের সমস্যাও সমাধান করা যায়। অর্থাৎ ওর উল্টাগুলি তোমরা করবা, এটা আমি আর তোমাদের দেখালাম না, তোমরা ওই পয়েন্টগুলারই শুধু সমাধান করবা। যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার সুবিধা করার জন্য কী করতে হবে, কৃষকদের মধ্যে শিক্ষার হার বাড়াতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, ঋণের পরিমাণ বাড়াতে হবে, এইসবের মাধ্যমে আমরা কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধান করতে পারি বা পারব। তাহলে আমরা কি বললাম যে কৃষিপণ্য বিপণন বা বাজারজাতকরণ বলতে কি বোঝো? কৃষিপণ্য বাজারজাতকরণের অসুবিধা বা সমস্যা বলে আলোচনা করো। অথবা তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন 2 মার্কসের বা 3 মার্কসের আসবে তখন বলবো যে 5টি সমস্যা লিখো, অথবা 6টি সমস্যা লিখো, অথবা তোমাদের গ নম্বরে আসলো যে কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায় কী। এরপরে দেখো আমরা পড়ব যে কৃষি খাতে পরিবর্তনের ধারা। কৃষি খাতে পরিবর্তনের ধারা অর্থাৎ যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, শতকরা প্রায় 75% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভর করে। তো এই পরিপ্রেক্ষিতে যে অতীতে কৃষিখাতের কী অবস্থা ছিল, বর্তমানে কৃষিখাতের কী পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে কৃষিখাতে পরিবর্তনের ধারা। তো এই বাংলাদেশে বর্তমানে কৃষিখাতে ব্যাপক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় কীরূপ ছিল এবং স্বাধীনতার পরবর্তী অবস্থায় কিন্তু বর্তমানে কৃষিখাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। দেখো জনসংখ্যা অতীতে অনেক কম ছিল, সেই ক্ষেত্রে ভূমির পরিমাণ কিন্তু অতীতেও যেটা বর্তমানেও সেটা। আমরা জানি যে ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণই ভূমি কিন্তু বাড়তেছে না, কিন্তু জনসংখ্যা বাড়তেছে, জনসংখ্যার খাদ্য বস্ত্র চাহিদা বাড়তেছে, কিন্তু কৃষি জমির পরিমাণ না বেড়ে বরং কমে যাচ্ছে। তারপরেও কিন্তু বাংলাদেশের কোনো মানুষ অভুক্ত নাই, না খেয়ে নাই, খাদ্য বস্ত্রের চাহিদা কিন্তু সবই পূরণ হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কৃষিখাতের যে অগ্রগতি হয়েছে, যে উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু একটা ঈর্ষণীয় বিষয়। তো কৃষিখাতের বিভিন্ন উপখাত আছে, যেমন প্রথমত যে শস্য, খাদ্যশস্য। হ্যাঁ, খাদ্যশস্যের মধ্যে আছে একটা খাদ্যশস্য, একটা হচ্ছে অর্থকারী শস্য, গম, ভুট্টা, ধান, তারপরে সবজি, বিভিন্ন জাতীয় মশলা, এগুলো হচ্ছে খাদ্যশস্যের মধ্যে আসে। আর অর্থকারী ফসল বা অর্থকারী শস্য পাট, চা, তামাক, রাবার, এগুলো হচ্ছে অর্থকারী ফসল। তো বর্তমানে যে অতীতে মনে করো লাঙ্গল দ্বারা সনাতন পদ্ধতিতে সনাতন বীজে চাষাবাদ করা হতো, ফলে উৎপাদনের পরিমাণ কম ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাওয়ার টিলার, তারপরে হচ্ছে যে শস্য মাড়াই যন্ত্র, বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, এরপরে উচ্চ ফলনশীল বীজ বা উপসী বীজ, এইগুলি ব্যবহার করে কিন্তু একই জমিতে যেখানে একবার ফসল উৎপাদন হতো, এখন সেই জমিতে দেখা যায় 3 বার 4 বার করে ফসল উৎপাদন করা হচ্ছে। শস্য বহুমুখীকরণ, বিভিন্নভাবে ফসলের উৎপাদন কিন্তু অনেক গুণ বেড়ে গেছে।
ফলে জনসংখ্যা বাড়া সত্ত্বেও এবং জমির পরিমাণ, আবাদি জমির পরিমাণ কমা সত্ত্বেও আমাদের চাহিদা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, খাদ্য বস্ত্রের চাহিদা সব কিছু পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ কৃষিখাতের যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এরপরে যে বিভিন্ন অর্থকারী ফসল যেমন পাট, চা, এগুলি আবার বিদেশে রপ্তানি করা হচ্ছে, বিদেশে রপ্তানি করে বিভিন্ন বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে। সবজি চাষেও বাংলাদেশ অনেক উন্নতি লাভ করেছে, বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে সবজি চাষে। সবজি কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে সবজি উৎপাদন হচ্ছে আমাদের সকল চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। এরপরে যে গবাদি পশুপালন, এটাও কিন্তু কৃষির একটা উপখাত। গবাদি পশু কোনগুলা? যে গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে মহিষ, ভেড়া, এগুলো হচ্ছে গবাদি পশু বা গৃহপালিত পশু। গৃহে এইগুলোকে পালন করা হয়, এই জন্য এগুলো গৃহপালিত পশু। তাই গবাদি পশু পালন করে কি হচ্ছে, আমাদের মাছ, আমাদের মাংস, দুধ এবং ডিমের চাহিদা পূরণ হচ্ছে, অর্থাৎ আমিষের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে। এছাড়াও গবাদি পশু পালন করে বিভিন্ন, এখন দেখা যাচ্ছে অতীতে এইরকম খামার ছিল না, বাড়িতে মানুষ পালন করতো, এখন বিভিন্ন ক্ষেত্রে খামারের মাধ্যমে এগুলো পশুপালন করা হচ্ছে। ফলে কি হচ্ছে, বেকারত্ব অনেকটা দূর হচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু হচ্ছে। বর্তমানে জনসংখ্যা বেশি, ফলে বেকারত্ব বেশি, কিন্তু এই পশুপালনের মাধ্যমে, গবাদি পশুপালনের মাধ্যমে কিন্তু আমাদের বেকারত্বও অনেকটা কমে যাচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানের অনেকটা ব্যবস্থা হচ্ছে। অনেক শিক্ষিত যুবক ছেলেরা দেখা যাচ্ছে যে পড়াশোনা শেষ করে তারা চাকরির অপেক্ষা না করে গরুর খামার বা ছাগলের খামার বা হাঁস মুরগির খামার এগুলো দিচ্ছে। আবার অনেক মহিলারাও এই হাঁস মুরগির খামার এইগুলো দিয়ে নারীদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে বর্তমানে। এই যে একটা পরিবর্তন, মানে অতীতে এটা ছিল না, কিন্তু বর্তমানে এগুলি হচ্ছে, অর্থাৎ কৃষিখাতে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। এরপরে যে মৎস্য চাষ, দেখো মৎস্য চাষ এটাও হচ্ছে কৃষির কিন্তু উপখাত। মৎস্য চাষও কৃষির মধ্যে পড়ে, হ্যাঁ, আবার গবাদি পশুপালনও কিন্তু কৃষির মধ্যে পড়ে। তাহলে মৎস্য চাষ, দেখো বাংলাদেশ কিন্তু আমরা জানি, ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি, বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক নদ নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, ফলে কি হয়, মৎস্য চাষ তো নদীতেই হয়। নদীর থেকে আমরা অনেক ধরনের মাছ পাই, যেটা আমাদের শরীরে আমিষের চাহিদা পূরণ করে। এছাড়াও বিভিন্ন পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। মাছ চাষ করে এই যে অতিরিক্ত বর্ধিত জনসংখ্যার মাছের চাহিদাও পূরণ করা হয়। মৎস্য চাষের মধ্যে আবার কিছু কিছু মৎস্য কিন্তু বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তার মধ্যে অন্যতম আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বিভিন্ন উপায়ে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করা হয়। একটা গলদা চিংড়ি, একটা হচ্ছে বাগদা চিংড়ি, দুই চিংড়ি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়। এরপরে যে বনজ সম্পদ, হ্যাঁ, বনজ সম্পদ এটা কৃষির আরেকটা উপখাত। বাংলাদেশে যে পরিমাণ বনজ সম্পদ থাকার কথা দেখা যাচ্ছে সেই পরিমাণ নাই, তারপরেও চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে বনজ সম্পদ বাড়ানোর জন্য, কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটা বজায় থাকে। এর মধ্যেই আসে যে মাশরুম। মাশরুম এক ধরনের ছত্রাক। মাশরুম হলো এক প্রকার ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ। মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ মাশরুম কি? মাশরুম হলো এক প্রকার ভক্ষণযোগ্য, মানে খাওয়া যায় এরকম মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ। মনে রাখবা, মাশরুম কি? মাশরুম হলো এক প্রকার ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ। মাশরুম হলো এক প্রকার ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ।
বিশ্বে প্রায় 3 লক্ষ প্রজাতির ছত্রাক আছে, কিন্তু এই সব ছত্রাকই কিন্তু মাশরুম নয়। অনেক বিষাক্ত ছত্রাকও আছে। আমাদের দেশে আমরা দেখতে পাই যে ছাতার মতো, ঝরে জঙ্গলে ছাতার মতো এক ধরনের ছত্রাক, এটা কিন্তু বিষাক্ত, এটা খাওয়া যাবে না। কোনটা খাওয়া যাবে? যেটা খাওয়ার উদ্দেশ্যে চাষাবাদ করা হয়। এটা এক ধরনের সবজি, এবং এটা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর সবজি। এটা এক ধরনের পুষ্টিকর সবজি এবং সুস্বাদু সবজি, এবং এর বিভিন্ন ঔষধি গুণও আছে। মাশরুম যদিও ব্যাপকভাবে এখনও শুরু হয়নি চাষ, আমাদের দেশের ব্যাপকভাবে শুরু না হলেও শুরু হয়েছে এবং অনেক জনপ্রিয়তাও এটা কিন্তু পেয়েছে। তাহলে এর একটা ঔষধি গুণ আছে, অনেক ঔষধি গুণ আছে। তো কী কী ঔষধি গুণ আছে? যে এতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়, এই মাশরুমে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। ফলে এটা কি হয়? যে শিশুদের হাড় এবং দাঁতের গঠনকে মজবুত করে। তাহলে শিশুদের খাওয়ানো কিন্তু খুবই ভালো, সবজি হিসাবে এটা খাওয়ানো যায় শিশুদের জন্য। প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এর জন্য শিশুদের হাড় এবং দাঁতের গঠনকে মজবুত করে। এটা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য মাশরুম খুবই প্রয়োজন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাশরুম খুবই উপকার করে। ঔষধি গুণের একটা হচ্ছে যে মাশরুমে ইরিটাডিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে, যেটা রক্তের চর্বি কমাতে সাহায্য করে। আমরা কিন্তু রক্তের চর্বি চিনি না, আমরা কি বুঝি? কোলেস্টেরল। কোলেস্টেরলটাই হচ্ছে রক্তের চর্বি, হ্যাঁ, যেটা রক্তের চর্বি কমাতে সাহায্য করে। এই মাশরুমের মধ্যে এটা থাকে। এটা টিউমারের বৃদ্ধিকে কমায় দেয়। এই মাশরুমটা টিউমারের বৃদ্ধিকে কমায় দেয়, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ও শ্বসন ক্রিয়া বন্ধ করে দেয়। ক্যান্সার কোষের বৃদ্ধিটাকেও বন্ধ করে দেয়। হ্যাঁ, তো এটা টিউমারের বৃদ্ধি কমায় দেয়, অ্যানিমিয়া এবং রক্ত স্বল্পতা কমায় দেয়। এটা রক্তের চর্বি কমাতেও সাহায্য করে এবং টিউমার এবং ক্যান্সারের যে কোষ, সেই ক্যান্সারের কোষের বৃদ্ধিকে সে থামিয়ে দেয়, বৃদ্ধি হতে দেয় না। তো মাশরুম কিন্তু এত উপকার বা খুবই মারাত্মক উপকারী, অনেক ঔষধি গুণ সম্পন্ন। আবার কি করে? এটা বয়স্কদের আদর্শ আমিষ, অ্যাজমা রোগ নিরাময়, রূপচর্চায় এটা অতুলনীয়। অ্যাজমা রোগ নিরাময়েও এই মাশরুমটা অনেক উপকারী বা নিরাময় করে, অ্যাজমা রোগ নিরাময় করে। আবার এটা বদহজম দূর করে, অ্যালার্জি রোগের মহা ঔষধ, চর্মরোগ সারায় দেয়। হ্যাঁ, অনেক রোগের এটা কাজ করে, অনেক রোগের সারানোর জন্য এটা কাজ করে। তাহলে মাশরুম, শুধু মাশরুমের উপর তোমাদের একটু প্রশ্ন হতে পারে, মাশরুম কি? আবার অবজেক্টিভ প্রশ্নের মধ্যেও কিন্তু তোমাদের আসতে পারে যে মাশরুম কি, বা মাশরুমের যে ঔষধি গুণসমূহ কি কি লিখো, এরকম তোমাদের খ বা গ নাম্বারে এরকম প্রশ্ন আসতে পারে। এই মাশরুম চাষ করেও কিন্তু অনেক যুবকরা তাদের বেকার সমস্যা সমাধান করতেছে বা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিচ্ছে। মাশরুম চাষ করে অনেক যুবক ছেলেরা এটা বাড়িতেও চাষ করা যায়, বাড়ির আঙিনায় চাষ করা যায়, অল্প জায়গার মধ্যেও চাষ করা যায়। ফলে বেকার সমস্যার সমাধান হচ্ছে বা কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে এই মাশরুম চাষ করে হচ্ছে। মাশরুম চাষ করে এটা খুবই লাভজনক একটা ব্যবসা বা তো এই হচ্ছে আমাদের, মনে করো আমরা কি পড়লাম যে কৃষি অধ্যায় পড়াচ্ছি, কৃষির বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থা কি, কাকে বলে, কৃষির পণ্য বিপণনের সমস্যাসমূহ কি, এবং কৃষি খাতের যে পরিবর্তনের ধারা, এটা আমরা জানলাম যে অতীতে কী অবস্থায় ছিল, বর্তমানে কতটা পরিবর্তন হয়েছে কৃষি খাতে। হ্যাঁ, কৃষির থেকে আমাদের যে জিডিপির অনেকটাই কৃষি খাত থেকে আসে। কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা হয়, আবার মাছ বিদেশে রপ্তানি করা হয়, রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বিশেষ করে আমরা চিংড়ি মাছটা বিভিন্নভাবে গুঁড়া করে আবার ফ্রিজ আপ করে আমরা বিদেশে রপ্তানি করি।
তো আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি, এবং খুবই ভালো করে পড়াশোনা করো, যেহেতু অনেক অনেক সময় তোমরা পাচ্ছ। কোনো বাজে অভ্যাস খারাপ দিকে না যেয়ে তোমরা পড়াশোনায় মন দাও। অনেকেই দেখা যাচ্ছে যে এই সময় বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু সমাধান নয়। হ্যাঁ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, শিক্ষিত হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। তবে সারা জীবনে এরকম থাকবে না, হয়তো আর 2 মাস 4 মাস, এক সময় অবশ্যই আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে, পরিবেশ স্বাভাবিক হবে, তোমরা আবার কলেজে আসবে, তোমাদের সামনাসামনি আবার আমরা ক্লাস নিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করেই আমি শেষ করেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।